গল্পের শুরু হয় জাপানের ব্যস্ততম শহর টোকিও থেকে। এখানে ফিলিপ নামের এক ব্যক্তিকে টেনশনে দৌড়তে দেখা যায়। আসলে সে ট্রেন ধরার জন্য দেরি করে ফেলেছে, তবুও কোনো রকমে হাঁপাতে হাঁপাতে সে তার গন্তব্যে পৌঁছায়। সেখানে খুব টেনশন নিয়ে সে একটা রুমে প্রবেশ করে, কারণ আজ ছিল তার অ্যাক্টিং অডিশন। সে নিজেকে উজাড় করে দিয়ে পারফর্ম করার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টা খুব একটা কাজে আসে না। কাস্টিং ডিরেক্টররা তাকে রিজেক্ট করে দেয়। আসলে ফিলিপ 7 বছর আগে আমেরিকা থেকে বুক ভরা স্বপ্ন নিয়ে এখানে এসেছিল। ভেবেছিল অভিনেতা হয়ে সুন্দর একটা জীবন করবে। শুরুতে কিছু টুথপেস্টের বিজ্ঞাপনে তার ভাগ্য কিছুটা সহায় হয়েছিল ঠিকই, কিন্তু এই অভিনয় জগতের নিষ্ঠুর নিয়মে ধীরে ধীরে মানুষ তাকে ভুলে যেতে শুরু করে। আর আজ পরিস্থিতি এমন হয়েছে যে সে সব জায়গায় ইন্টারভিউ দিতে যায়, কিন্তু কোনো কাজ পায় না। তাই জীবনটা কোনো রকমে চালিয়ে নেওয়ার জন্য বাধ্য হয় ছোটখাটো রোল করে। যেমন কখনো থিয়েটার নাটকে গাছের রোল, আবার কখনো কোনো সাইড রোলই তার কপালে জোটে। এবং প্রতিদিন নিজেকে পরাজিত মনে করে সন্ধ্যাবেলায় তার ছোট্ট ভাড়ার ঘরে ফিরে আসে, আর একা একা জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ের মানুষদের সুন্দর জীবন দেখতে থাকে। বাইরের মানুষের এমন ভালো থাকা দেখে ফিলিপ ভিতর থেকে বেশ আনন্দ পায়। তো কিছুদিন পর এক এজেন্ট তাকে ফোন করে জানায় তার জন্য একটা ছোট্ট কাজ আছে। তাকে একজন উদাসীন ব্যক্তির অভিনয় করতে হবে। সেভাবে কোনো কাজ না পাওয়ার থেকে এইসব কাজ করাও ভালো, এই ভেবে সে চলে যায়। কিন্তু যখন সে মেইন হলে প্রবেশ করে, তখন দেখতে পায় হলের মাঝখানে একজনের কফিন রাখা, আর সেখানে সবাই একে একে তার জন্য বক্তব্য দিচ্ছিল। ফিলিপও তার রোল অনুযায়ী মুখটা শোকাহত করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ফিলিপের চোখ কপালে ওঠে যখন সে দেখে কফিনের লোকটা আসলে বেঁচে আছে। আসলে এই লোকটি একজন ধনী ব্যবসায়ী। সে এটা দেখতে চেয়েছিল যে মারা গেলে কেমন অনুভব হয়, আর তার মৃত্যুতে তার কোন আপনজন তাকে দেখতে আসবে। তো এইসব অনুভব করার জন্যই সে আজ মারা যাওয়ার নাটক করছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ঘরের মধ্যে উপস্থিত সবাই তার আত্মীয় নয়, বরং সবাই ছিল ভাড়া করা অভিনেতা। এভাবেই ফিলিপকেও সেখানে একজন শোকাহত আমেরিকান ব্যক্তির রোল পালন করার জন্য ডাকা হয়েছে। যাই হোক, ফিউনারেল শেষ হতেই সেই ধনী লোকটি উঠে বসে এবং সিনজি নামের একজনকে ধন্যবাদ জানায়। সে ছিল আজকের এই নকল ফিউনারেলের আয়োজক। কিন্তু এখানে ফিলিপেরও কৌতূহল হয় মারা গেলে আসলে কেমন লাগে, তাই সেও এই ফাঁকা কফিনে শুয়ে পড়ে। তবে চোখ বন্ধ করে মৃত্যুর অনুভূতি নেওয়ার সময় সিনজি তাকে ডাক দেয় এবং বলে সে জানে ফিলিপ একজন অভিনেতা হতে চায়, তাই সে তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে তার অফিসে দেখা করতে বলে। ফিলিপের মনে এখন একটু শান্তি ফিরে আসে। হয়তো দীর্ঘদিন অপেক্ষার পর সে অভিনয়ের কোনো রোল পাবে। তো মনে আশা নিয়ে সে পরদিন তার অফিসে চলে আসে। সিনজি তাকে সরাসরি কাজের কথা বলে। আসলে তাদের রেন্টাল ফ্যামিলি নামের এই কোম্পানিটা বাস্তব জীবনের অভিনয় করে। যেমন অনেক মানুষ আছে যাদের কথা বলার জন্য কোনো আপনজন নেই, অনেক ছেলেমেয়ের মা বাবা নেই, চাইলে তারা আমাদের কোম্পানি থেকে লোক ভাড়া করতে পারে। সে তাদের বাবার ভূমিকায় কিছুদিন থাকে। আবার অনেক নিঃসন্তান মা বাবা কিছু সময়ের জন্য নিজের ছেলে থাকার অনুভূতি পেতে চায়, তারাও একজন ছেলে ভাড়া করে নিয়ে যায়। এই সবকিছু একটা অভিনয়ের মতোই, আর এটা থিয়েটারের অভিনয়ের চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক, কারণ এর সাহায্যে তুমি কোনো মানুষের খালি জীবনে সম্পর্কের অনুভূতি ভরিয়ে দিতে পারো। সিনজি আরও বলে, এই মার্কেটের সব জাপানি লোক, তাই আমাদের একজন আমেরিকান দরকার হবে। কিন্তু ফিলিপের কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে, তাই বলে সে শুধুমাত্র থিয়েটার বা সিনেমায় অভিনয় করতে পারবে, এইসব তাকে দিয়ে হবে না। এই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সিনজি তাকে তার পুরনো টুথপেস্টের বিজ্ঞাপনের কথা মনে করে দিয়ে বলে, তুমি একজন ভালো অভিনেতা, কিন্তু এই অভিনয়ের দক্ষতাকে নষ্ট হতে দিও না, তা না হলে মানুষ তোমাকে পুরোপুরি ভুলে যাবে। এই কথা শুনে আর কোনো উপায় না দেখে ফিলিপ রাজি হয়ে যায়। শুরু হয় তার নতুন জীবনের পথ চলা। প্রথমে তাকে এক মহিলার আমেরিকান স্বামীর রোল পালন করতে দেওয়া হয়। কাজটা হলো ওই মহিলার বাড়ির লোকজনের সামনে তাকে নকল বিয়ে করতে হবে, যাতে মেয়েটি তার বাড়ির লোককে খুশি করতে পারে। ফিলিপকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য ইকো নামের একজন দায়িত্ব পায়। এইদিকে ফিলিপ ভাবতে থাকে, এখন কি তাহলে থিয়েটারের স্বপ্ন ছেড়ে তাকে এই কাজই করতে হবে? যাই হোক, বাড়ি ফেরার সময় ইকো তাকে সব ডায়লগ ভালো করে মুখস্থ করতে বলে দেয়। পরদিন ফিলিপ তার সেই নকল বিয়ের জন্য রওনা দেয়। সেই মহিলাও কনে সেজে একদম প্রস্তুত। ঠিক তখনই ইকোর সাথে জানায় ফিলিপকে কোথাও দেখা যাচ্ছে না। এই শুনে ইকো তো একদম টেনশনে পড়ে যায়, ভাবতে থাকে ফিলিপ আবার পালিয়ে গেল কিনা। এরপর সে সব কথা সিনজিকে জানায়। এই শুনে তিনজনই প্রচন্ড ভয় পায়, কারণ যদি সবাই জেনে যায় যে পর পালিয়েছে, তাহলে তাদের সত্যটা সামনে চলে আসবে, আর রাগের মাথায় লোকজন তাদের মারধরও করতে পারে। সিনজি তাকে ফিলিপকে খোঁজার জন্য বলে। অনেক খোঁজাখুঁজির পর ইকো তাকে একটা টয়লেটে খুঁজে পায়। বেচারা ফিলিপ খুবই ভয় পেয়ে গিয়েছিল এবং নিজেকে লক করে রেখেছিল, কারণ তার মতে এটা কোনো অভিনয় নয়, বরং আসল মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। কিন্তু ইকো তাকে বোঝায়, আমরা ক্লায়েন্টদের এভাবে মাঝপথে ছেড়ে যাই না, আর যদি কন্ট্রাক্ট সই হয়ে থাকে তাহলে তোমাকে কাজ শেষ করতেই হবে। তো অবশেষে ফিলিপ তার কথা মেনে নেয়। এরপর দেখা যায় সেই পরিবারের সবার সামনে তাদের দুজনের বিয়ে হচ্ছে। সমস্ত রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মেয়েটির মা বাবা আজ প্রচণ্ড খুশি, কারণ তাদের অগোছালো মেয়েটা আজ বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নিয়েছে।
তারা খুশি মনে তাদের জামাইকে বুকে জড়িয়ে ধরে। আর এর কিছুক্ষণ পরে ওই দুজনকে একটা রুমে দেখা যায়। তাদের কথাবার্তার মাঝেই কেউ দরজায় কড়া নাড়ে এবং একটা মেয়ে রুমের ভিতরে আসে। সে হলো ওই মেয়েটার বান্ধবী। আসলে মেয়েটা অন্য একজনকে পছন্দ করত, কিন্তু তার মা বাবাকে বলতে পারছিল না, তাই সে এমন নাটক করে বিয়ে করেছে। এখন সে তার মা বাবাকে বলতে পারবে ফিলিপের সাথে চিরকালের জন্য আমেরিকায় শিফট হবে, কিন্তু বাস্তবে সে তার পছন্দের মানুষের সাথে জীবনযাপন করবে। তো ফিলিপ তাকে শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে চলে যায়। তার মনে কিছুটা শান্তি হচ্ছিল যে সে একজনকে হেল্প করতে পেরেছে। পরদিন ফিলিপ সিনজির কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ক্লায়েন্ট খুশি ছিল বলে সিনজি তাকে বকা দেয় না, শুধু সাবধান করে দেয় যদি চাকরি রাখতে হয় তাহলে এই কাজটা পুরো নিষ্ঠার সাথে করতে হবে। এরপর তাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দেয়, যেখানে তাকে মিয়া নামের এক ছোট মেয়ের বাবার রোল পালন করতে হবে। আসলে জাপানে বাচ্চাদের স্কুল সিলেকশন হওয়ার আগে তাদের মা বাবার ইন্টারভিউ নেওয়া হয়, যাতে এটা দেখা যায় বাচ্চার সাথে তার মা বাবার সম্পর্ক কেমন। কিন্তু মিয়ার বাবা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু স্কুলে তো ইন্টারভিউয়ের জন্য তার বাবার উপস্থিতি প্রয়োজন। তাই বুদ্ধি করে মিয়ার মা ফিলিপকে ভাড়া করেছে, কিন্তু এই সত্যিটা মিয়াকে জানাতে দেওয়া যাবে না। এই কন্ট্রাক্ট প্রায় 3 সপ্তাহের হবে, কিন্তু এখানে ফিলিপ একটু ভয় পাচ্ছিল, কারণ ছোটবেলায় তার বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই এই কাজটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এরপর মনে হতাশা নিয়ে সে বাড়ি ফিরে যায়। আর এখানে সিনজিও নিজের বাড়ির দিকে রওনা দেয়, যেখানে তার স্ত্রী এবং ছেলে তার পথ চেয়ে বসেছিল। কিন্তু তার ছেলের আবার মন খারাপ, কারণ আজকে তার ফুটবল ম্যাচ ভালো হয়নি। তো একজন ভালো বাবার মতো সে তাকে সাহস দেয়, আর তারা 3 জন একসাথে ডিনার করে। অপরদিকে ফিলিপ একা বসে মিয়ার সাথে দেখা করার রিহার্সাল করতে থাকে এবং পরদিন মিয়ার মায়ের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। এখানে তাকে একটা ব্যাগ দিয়ে বলে, তোমাকে এই গিফটে মেয়েকে দিতে হবে, যাতে সে বেশি রাগ না করে। এভাবে তাকে সবকিছু বুঝিয়ে মেয়ের সাথে দেখা করতে নিয়ে যায়। এরপর মিয়ার মা তাকে জানায় ইনি হচ্ছে তোমার বাবা। ফিলিপ তাকে সেই গিফটটা দেয়, কিন্তু মিয়া রাগ করেছিল। সে ফিলিপের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফিলিপ কিছুটা নার্ভাস হয়ে থাকায় বোকার মতো হাসছিল। এটা দেখে মিয়া তার গিফটটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ফিলিপ তার পেছনে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কাজের জন্য আমেরিকায় গিয়েছিল এবং মিয়ার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। মিয়া প্রথমে তার উপর খুব রাগ করে, পরে সে বলে যদি আবার তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মরে যাব। ফিলিপ এমনিতেই ঘাবড়েছিল, আর এটা শুনে তো আরো বেশি নার্ভাস হয়ে যায়। মানে সে ভাবছিল অভিনয়ের আড়ালে সে আবার বাচ্চাটির মন নিয়ে খেলছে না তো। তবে যাই হোক, কোনো রকমে আজকের কাজ শেষ হয়। এরপর সে বাড়ি যাওয়ার জন্য বের হয়। ঠিক তখনই তার কাছে সিনজির কল আসে। এরপর ফিলিপকে আরও একটা নতুন কাজ দেওয়া হয়। কাইকো নামের এক রিটায়ার্ড অভিনেতা ডিমেনশিয়ায় আক্রান্ত। তার মনে হতে শুরু করেছে পৃথিবী তাকে ভুলে যাচ্ছে। তার মেয়ের তাকে নিয়ে চিন্তা হয়, তাই তার মেয়ে রেন্টাল কোম্পানিকে কন্ট্যাক্ট করে এবং একজন আমেরিকান অভিনেতার খোঁজ করে, যে একজন সাংবাদিক সেজে তার বাবার ইন্টারভিউ নেবে এবং তার উপর একটা আর্টিকেল লেখার অভিনয় করবে, যাতে তার বাবা আবার নিজের জীবনের গুরুত্ব অনুভব করতে পারে। এরপর ফিলিপ সেই কাইকো লোকটার বাড়িতে পৌঁছে যায়। তো সে নিজেও যেহেতু একজন হতাশ অভিনেতা, তাই সে কাইকোর অনুভূতি ভালো করেই বুঝতে পারে। সে প্রথমে কাইকোর বইয়ের কালেকশন নিয়ে কথা বলতে শুরু করে। এরপর কাইকো তার মেয়ের সামনে খোলাখুলি কথা বলা এড়িয়ে ফিলিপকে বাগানে নিয়ে যায়। ফিলিপ একজন সাংবাদিকের মতো রেকর্ডার বের করে এবং কাইকোর সাথে কথাবার্তা শুরু করে। সবকিছু একদম ঠিকঠাকভাবে চলে। ফিলিপ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ আজ সে একজন পুরনো অভিনেতার সামনে দুর্দান্ত অভিনয় করেছিল। পরদিন সে মিয়ার সাথে ক্রাফট কম্পিটিশনের সময় দেখা করে। এটা স্কুলের শুরুর দিকের অ্যাডমিশন টেস্ট। যে বাচ্চা এতে পাশ করবে তার ইন্টারভিউ নেওয়া হবে। যদিও মিয়া বাইরে থেকে এখনও এটা দেখায় সে ফিলিপকে পরোয়া করে না, কিন্তু আসলে সে মনে মনে চায় তার বাবা তার জীবনে থাকুক। টেস্ট শুরু হওয়ার পর ফিলিপ মিয়ার পাশে বসে পড়ে এবং তাকে ক্রাফটিং করতে দেখে, যেখানে সে একটা কাপড়ের হ্যাঙ্গারকে বদলে নতুন কিছু বানাচ্ছিল। টিচারকে দেখানোর পর মিয়া সেই বানানো ডেকোরেশনটা ফিলিপকে গিফট হিসেবে দেয়। ফিলিপ কিছুটা আন্দাজ করতে পারে মিয়া তার উপরে রেগে থাকলেও সে তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর বাড়ি ফিরে ফিলিপ দ্রুত সেই ডেকোরেশনটা জানালায় টাঙিয়ে দেয় এবং সেটাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আসলে এটাই প্রথম কোনো গিফট যেটা কোনো অচেনা মানুষ তাকে আপন মনে করে দিয়েছে। এভাবে তার দিন কাটতে থাকে। একদিকে তাকে মিয়ার বাবার রোল পালন করতে হচ্ছে, অপরদিকে একাকী মানুষের বন্ধুর রোলও পালন করতে হচ্ছিল। ধীরে ধীরে সে বন্ধুত্ব আর সম্পর্কের গুরুত্ব বুঝতে শুরু করেছিল। তো এক সকালে ফিলিপ মিয়াকে একটা অদ্ভুত অ্যাকোরিয়ামে ঘুরতে নিয়ে যায়। এটা আসলে কোনো আসল অ্যাকোরিয়াম নয়, বরং ডিজিটাল ধরনের এক অ্যাকোরিয়াম ছিল। মিয়া দেখে বলে এসব তো নকল। তখন ফিলিপ জানায় মাঝে মাঝে জীবনে আসল জিনিসের অনুভূতি দেওয়ার জন্য নকল জিনিস থাকাও জরুরি। তারা যখন ঘুরছিল ঠিক তখনই ফিলিপের হঠাৎ একটা কল আসে। ফোনে তার এজেন্ট জানায় সে 2 মাস আগে যে অডিশন দিয়েছিল ভাগ্যক্রমে ফিলিপকে রিলেক্ট করা হয়েছে এবং রোলটাও বেশ ভালো। তার পুরনো অভিনয় ক্যারিয়ার ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য তাকে পরের সপ্তাহেই সাউথ কোরিয়াতে যেতে হবে। এই শুনে ফিলিপ বলে আমি ভেবেচিন্তে পরে জানাবো। এরপর সে মেয়ের সাথে সেই মাছগুলোকে দেখতে থাকে। মিয়া এখন তার উপর আগের চেয়েও বেশি ভরসা করতে শুরু করেছিল এবং ফিলিপও তাকে আপন হিসেবে অনুভব করতে শুরু করেছে।
পরদিন সে কাইকোর বাড়িতে যায়। বুড়ো মানুষটাকে বাড়িতে দমবন্ধ হওয়ার মতো লাগতো, তাই সে তাকে বাইরে লাঞ্চে যাওয়ার জন্য বলে। খাবার খাওয়ার সময় কাইকো ফিলিপকে জাপানি খাবারের ব্যাপারে জানায়, কিন্তু ফিলিপ লক্ষ্য করে কাইকোর চোখে এক গভীর হতাশা আছে। সে এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে কাইকো বলে নিজের যৌবনের দিনগুলোতে সে অনেক নাম কামিয়েছিল, আর এই কারণেই ছোটবেলায় তার মেয়ে তাকে দ্য ম্যান অব দ্য থিয়েটার বলতো, কারণ আমি শুধু অভিনয়কে সময় দিয়েছি, নিজের মেয়েকে খুব বেশি সময় দিতে পারিনি। আর আজ মেয়ের সাথেই আছে, কিন্তু মনের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। এরপর সে ফিলিপকে জিজ্ঞাসা করে তোমার জীবনে কোনো আপনজন আছে কিনা। উত্তরে ফিলিপ বলে তার একটা মেয়ে আছে। এটা শুনেই কাইকো তাকে পরামর্শ দেয়, যখন বাচ্চারা ছোট থাকে তখন তাদের বেশি সময় দাও, তা না হলে পরবর্তীতে দুঃখের সীমা থাকবে না। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, কিন্তু বাইরে আসতেই ডিমেনশিয়ার কারণে কনফিউজ হয়ে সোজা রাস্তায় দৌড়তে শুরু করে। প্রথমে তো সে ফিলিপকেও চিনতে অস্বীকার করে, কিন্তু অনেক চেষ্টার পর ফিলিপ তাকে সব মনে করায়। কাইকোর বাড়ি ফেরার পর তার মেয়ে ফিলিপকে সাহায্য করার জন্য ধন্যবাদ দেয়, তবে সে এটাও বলে এরপর থেকে যেন তাকে না জানিয়ে তার বাবাকে বাইরে নিয়ে না যায়। ফিলিপ চুপচাপ কথা শুনে বাড়ির দিকে রওনা হয়। এর কিছুক্ষণ পর একটা ক্যাট ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখানে মিয়া আর ফিলিপও অংশ নেয়। তখন মিয়া জানায় সে তার দাদা দাদির সাথে দেখা করতে চায়। এই শুনে ফিলিপ মিয়াকে বলে তার দাদা দাদি বেঁচে নেই, বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, আর কয়েক বছর আগে তার মা মৃত্যুবরণ করেছে। এই বলে ফিলিপের চেহারায় একটা হতাশার ছাপ ভেসে ওঠে। এইদিকে মিয়া নিজের ছোট্ট মোবাইলটা ফিলিপকে দেয় এবং তাকে নিজের নম্বর সেভ করতে বলে, যাতে মন খারাপ হলেই তারা দুজন কথা বলতে পারে। এই শুনে ফিলিপ অনুভব করে কেউ একজন আছে যে তার জন্য সবসময় চিন্তা করে। এরপরে মিয়া তাকে একটা খাম দিয়ে বলে এটা বাড়িতে গিয়ে খুলবে। আর সত্যি বাড়ি ফিরে ফিলিপ সেটা খুলে দেখে সেখানে মিয়ার নিজের হাতের আঁকা একটা সুন্দর ড্রয়িং। এটা দেখে ফিলিপ খুবই ইমোশনাল হয়ে যায়। ধীরে ধীরে মিয়ার প্রতি তার মনে স্নেহ জমতে শুরু করেছে। তো এখন কিছু একটা ভেবে কাস্টিং এজেন্টকে ফোন করে জানায় সে সাউথ কোরিয়াতে যাবে না। এজেন্ট তাকে বলে এই সিদ্ধান্তের জন্য পরে কিন্তু আফসোস করবে, কিন্তু ফিলিপ জানায় যদি আমি এই রোলটা করি তাহলে জীবনে এগিয়ে যাব ঠিকই, কিন্তু পরে এই বুড়ো মানুষটার মতো একাকী অনুভব করব, আর হয়তো নিজেই নিজের জীবনকে অভিশাপ দিতে থাকব। তো এরপর থেকে মিয়া এবং ফিলিপের সম্পর্ক আরও বেশি গভীর হতে থাকে। যখন ওই মিয়ার মনে কোনো প্রশ্ন জমত তখনই সে ফিলিপকে ফোন করে তার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করত, কিন্তু এসব কিছু আবার মিয়ার মায়ের নজরে চলে আসে। সে জানে এই ভাড়ার অভিনেতা লোকটা একদিন চলে যাবে, সে কখনোই মিয়ার আসল বাবা হতে পারবে না। তাই এখন যতটা গভীর সম্পর্ক তৈরি হবে ফিলিপের যাওয়ার সময় মিয়ার ঠিক ততটাই বেশি কষ্ট হবে। তাই সে মেয়েকে বলে ফিলিপের সাথে বেশি মেলামেশা করো না। এই শুনে মিয়া উল্টে তার মায়ের ওপরেই রেগে যায়। পরদিন মিয়ার মা নিজে ফিলিপের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে বলে স্কুলের ইন্টারভিউয়ে যেন সে প্রশ্নের উত্তর কোনো ইমোশন ছাড়াই দেয়। মেয়ের ব্যাপারে বেশি প্রত্যাশা দেখালে মেয়ের উপরে ক্যারিয়ারে বোঝা তৈরি হবে। এই শুনে ফিলিপ বলে বাচ্চার ইন্টারভিউতে একজন বাবা তো ইমোশনাল হবেই। মিয়ার মা রেগে উত্তর দেয় তুমি একজন অভিনেতা, আমার মেয়েকে কিভাবে সামলাতে হবে সেটা আমিই বুঝবো, আর তুমি কিন্তু আমার মেয়েকে কল বা মেসেজ দিবে না। তখন ফিলিপ বলে মিয়া তাকে নিজের বাবা মনে করে, তাই আমি শুধু একজন ভালো বাবার মতো তাকে সাহায্য করছি। রাগার মাথায় সে বলে ওঠে তুমি মিয়ার বাবা নও। এই শুনে ফিলিপ হতাশায় চুপ হয়ে যায়। এরপর দেখা যায় সে কাইকোর সাথে দেখা করতে একটা মন্দিরে এসেছে। কাইকো জানায় আমি আজ তোমাকে একটা জরুরি কাজের জন্য ডেকেছি। আসলে সে অনেক দ্রুত সবকিছু ভুলতে শুরু করেছে, হয়তো খুব শীঘ্রই সবকিছু ভুলে যাবে। তাই সে শেষবারের মতো তার ছোটবেলার বাড়িটা দেখতে চায়, কিন্তু সেটা শহর থেকে অনেক দূরে। তার মেয়েকেও এই কথা বলতে পারছে না, আবার সে একাও সেখানে যেতে পারবে না। এটা তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা। ফিলিপ তার কথাগুলো শুধু শুনতে থাকে, কারণ সে তো শুধু একজন অভিনেতা। তাছাড়া কাইকোর মেয়ে সেদিন থেকে বাইরে নিয়ে যেতেও বারণ করেছিল। অপরদিকে দেখা যায় ইকো এক বিবাহিত পুরুষের গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করছে। সেই লোকটা তার স্ত্রীর কাছে বকা খাচ্ছে। আসলে এই লোকটার অ্যাফেয়ার চলছিল, আর সেটা বাড়িতে ধরা পড়ে যাওয়ায় নিজের আসল গার্লফ্রেন্ডের বদলে ইকোর সাথে তার বউয়ের দেখা করিয়ে দেয়। লোকটার স্ত্রী রাগের মাথায় ইকোকে চর মেরে বসে। বাড়ি ফেরার সময় ইকো মনে মনে ভাবতে থাকে মানুষের জীবনের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে এখন তাকে তাদের রাগও সহ্য করতে হচ্ছে। কি একটা চাকরি। যাই হোক, পরদিন অফিসে পৌঁছে সিনজি ফিলিপকে জানায় মিয়ার মা ফোন করেছিল, আর সে চায় ফিলিপের পরবর্তী মিটিংয়ের পর তার কন্ট্রাক্ট শেষ করে দেওয়া হোক। ফিলিপকে মিয়ার কাছে গিয়ে বলতে হবে যে সে খুব শীঘ্রই আমেরিকায় ফিরে যাবে। এই শুনে ফিলিপের মনটা খারাপ হয়ে যায়। তখন সিনজি তাকে সাহস দিয়ে বলে আমাদের এই পেশায় ইমোশনাল হওয়া উচিত নয়, তা না হলে তাদের থেকে আলাদা হতে সমস্যা হয়। পরদিন ফিলিপ চলে আসে কাইকোর সাথে দেখা করতে। কাইকো খুশি মনে হাতে ম্যাপ নিয়ে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু ফিলিপ তাকে জানিয়ে দেয় সে তাকে গ্রামে নিয়ে যেতে পারবে না, কারণ কাইকো বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তার মেয়ে বাইরে যেতে নিষেধ করেছে। এটা শোনা মাত্রই কাইকোর মুখের হাসি মলিন হয়ে যায়। সে রাগে ফিলিপকে সেখান থেকে চলে যেতে বলে। ফিলিপও সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে এবং ভাবতে থাকে সে কি কাজটা ঠিক করলো, কারণ একদিকে কাইকোর খুশি আর একদিকে তার চাকরি।
মনে হচ্ছে সে তার চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। যাই হোক, এরপর দিন সে মিয়ার সাথে ইন্টারভিউ দিতে যায়। মিয়ার মা বলেছিল প্রশ্ন উত্তরের সময় তাকে ইমোশনাল হওয়া যাবে না, কিন্তু ফিলিপ ইন্টারভিউর সময় একদম মন থেকেই উত্তর দিতে শুরু করে। সে মিয়া সম্পর্কে বলতে বলতে তার ড্রয়িং দেখায় এবং তার প্রশংসা করতে থাকে। তো ইন্টারভিউ শেষ হলে কন্ট্রাক্ট অনুযায়ী ফিলিপ শেষবারের মতো মিয়ার সাথে দেখা করে এবং বাধ্য হয় মিয়াকে বলে কাজের উদ্দেশ্যে তাকে আমেরিকা ফিরে যেতে হবে। কিন্তু তার মা তাকে বোঝালে সে তাকে দুঃখী মনে বিদায় জানায়। শেষবারের মতো ফিলিপ মিয়াকে জড়িয়ে ধরে। এই অবস্থায় মিয়া বলে, আমি তোমাকে অনেক মিস করব বাবা, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। মিয়ার মুখে এমন কথা শুনে ফিলিপের ভিতরটা শূন্য হয়ে যাচ্ছিল। তবে সে অনেক কষ্টে চোখের জল সামলে বলে, হ্যাঁ ফিরে আসব। এরপর মন হালকা করার জন্য ফিলিপ ইকোর সাথে ড্রিঙ্কস করতে আসে। ফিলিপ তার মুখের আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করলে ইকো তাকে সব ঘটনা খুলে বলে এবং জানায় এখন তার এখানে আর কাজ করতে ইচ্ছা করে না। সেখানে মানুষের সম্পর্ক জোড়া লাগাতে এসেছিল, কিন্তু এখন মানুষ নিজের ভুল লুকানোর জন্য রেন্টাল ফ্যামিলিকে হায়ার করতে শুরু করেছে। ফিলিপ তার কথাগুলো চুপচাপ শুনতে থাকে। এরপর বাড়ি ফিরলে মিয়ার দেওয়া সেই গিফটটা তার চোখের সামনে পড়ে। সে মিয়ার কথা কিছুতেই ভুলতে পারছে না, তাই এবার সে মিয়ার দেওয়া সেই গিফট এবং ড্রয়িংটা নামিয়ে প্যাক করে ফেলে যাতে সে মেয়েকে ভুলে যেতে পারে। তারপর শান্ত হয়ে জানালার বাইরে তাকাতেই তার নজর পড়ে এক বৃদ্ধ লোকের উপর, যে একদম একা জীবন কাটাচ্ছিল। সেই মুহূর্তেই ফিলিপের মাথায় একটা চিন্তা আসে। পরদিন ভোরবেলা ফিলিপ সোজা কাইকোর বাড়ি পৌঁছায় আর তাকে ঘুম থেকে ডেকে বলে সে তাকে নিতে এসেছে। এই শুনে কাইকো অসম্ভব রকমের খুশি হয় এবং দ্রুত নিজের জিনিসপত্র নিয়ে ফিলিপের সাথে বেরিয়ে পড়ে। ওইদিকে মিয়াও নিজের নতুন বন্ধুর সাথে খেলছিল। তখনই হঠাৎ তার বন্ধু টিভির দিকে ইশারা করে, যেখানে টিভিতে সে ফিলিপের পুরনো চরিত্র দেখতে পায়। এক মুহূর্তেই মিয়া সব বুঝে ফেলে। এরপর সে ফিলিপকে কল করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক ত্রুটির জন্য কল যায় না। কারণ এদিকে তো ফিলিপ কাইকোর সাথে একটা ফেরিতে করে শহরের বাইরে চলে গিয়েছিল। দেখা যায় তারা হাইকিং করতে করতে একটা ছোট গ্রামে চলে এসেছে। সেখানে কাইকো একটা প্রাচীন মন্দির দেখে প্রার্থনা করে। এদিকে দেখা যায় মিয়ার মায়ের কাছে স্কুল থেকে ভর্তির ফোন এসেছে আর সে খুশিতে নেচে ওঠে, কিন্তু মিয়ার চোখে মুখে কোনো খুশি ছিল না। এরপর এর কারণ জিজ্ঞেস করলে সে নিজের মাকে সে ভিডিওটা দেখায়, যেখানে ফিলিপ বিভিন্ন চরিত্রে অভিনয় করছিল। এর মানে মিয়া খুব ভালোভাবেই বুঝে গিয়েছে সেই লোকটি আসলে তার আসল বাবা ছিল না, হয়তোবা তার মা লোকটিকে ভাড়া করে নিয়ে এসেছিল। অপরদিকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে দুজন সেই পুরনো বাড়ির সামনে পৌঁছায়। এখানেই কেটেছে কাইকোর ছোটবেলা। তার চোখে মুখে স্বস্তি আর আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল। স্মৃতিতে হারিয়ে যাওয়া কাইকো জানায় শৈশবে এখানে ছোট ছোট নাটক করা দল আসতো, যাদের দেখে সে নিজেই পরিবারের সামনে ছোটখাটো অভিনয় করত। হয়তো এটাই তার জীবনের প্রথম স্টেজ ছিল এবং এই কারণেই মানুষ তাকে সম্মান করতে শুরু করে। আবার হতে পারে এই কারণেই তার মেয়ে আজ তার থেকে দূরে সরে গিয়েছে। এসব বলতে বলতে ক্লান্তির কারণে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন ফিলিপ ঘুম থেকে উঠে দেখে কাইকো তার পাশে নেই। সে ঘাবড়ে গিয়ে বাইরে যায় এবং দেখে কাইকো পুরনো একটা গাছ স্পর্শ করছে। এরপর পা দিয়ে জমি মাপতে মাপতে মাঠে করছে। ফিলিপ এগিয়ে এসে তাকে সাহায্য করে। কিছুক্ষণ পর তারা একটা পুরনো পাত্র খুঁজে পায়, যার মধ্যে অনেক পুরনো ছবি ছিল। এসব তার শৈশব আর যৌবনের পুরনো স্মৃতি, যেগুলো আজ তার কাছে টাকার চেয়েও অনেক বেশি দামি। ফিলিপ জিজ্ঞেস করে ইনিকে। কাইকো বলে এটা আমার আসল ছবি ছিল। সে জানায় একদিন কাজের উদ্দেশ্যে গ্রামের বাইরে চলে গিয়েছিল। খবর পেল তার স্ত্রী খুব অসুস্থ, কিন্তু যখন সে ফিরে আসে ততক্ষণে তার স্ত্রী মারা গিয়েছিল। এরপর বছরের পর বছর পেরিয়ে যায়। আজ কাইকোর খুব খুশি লাগছে সবকিছু ভুলে যাওয়ার আগে শেষবারের মতো এই ছবিগুলো দেখতে পেয়েছে। ছবিগুলো দেখতে দেখতে সে কান্না শুরু করে। ফিলিপ চুপচাপ তার পাশে বসে থাকে। অপরদিকে ইকো পরের অ্যাসাইনমেন্টের কারণে আবারও আরেকজনের নকল গার্লফ্রেন্ড সেজে যায়, কিন্তু এবার সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়, এই কাজ শেয়ার করবে না। তাই সেই লোকটার ওয়াইফকে সব সত্যি বলে দেয় এবং সেখান থেকে চলে আসে। ওইদিকে ফেরার পথে ফিলিপের কাছে সিনজির কল আসে। সিনজি রেগে বলে, বিনা অনুমতিতে কাইকোকে নিয়ে গিয়েছো কেন? তোমার বিরুদ্ধে কিডন্যাপিংয়ের কেস হতে পারে, এমনকি কোম্পানিটাও ধ্বংস হয়ে যেতে পারে। ফিলিপ বলে, আমি কাইকোকে নিয়ে আসিনি, বরং সেই আমাকে এখানে নিয়ে এসেছে। এই কথাবার্তার মাঝেই হঠাৎ কাইকো অজ্ঞান হয়ে পড়ে যায়। ফিলিপ তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। সৌভাগ্যবশত তার অবস্থা তেমন গুরুতর ছিল না। তবে কাইকোর মেয়ে অভিযোগ করে পুলিশকে দিয়ে ফিলিপকে গ্রেপ্তার করিয়ে নেয়। এই খবরটা সিনজি জানতে পারে, তবে সে নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা শুনে ইকো রাগ করে সেখান থেকে চলে যায়। সিনজি বাড়ি ফিরে নিজের স্ত্রীকে বলে, তুমি ঠিকঠাক অভিনয়টুকুও করতে পারো না। এখানে আমরা জানতে পারি তার পারফেক্ট ফ্যামিলিও একটা মিথ্যে ছিল। সেই ছেলে আর স্ত্রী আসল ছিল না, তারাও ছিল ভাড়া করা অভিনেতা, যারা তার একাকী জীবনে শূন্যস্থান পূরণ করছিল। মানে কোম্পানির মালিক নিজেও তার কোম্পানির লোকদের ব্যবহার করছে। যাই হোক, পরদিন ইকো নকল উকিল সেজে কাইকোর বাড়িতে আসে, যাতে তার মেয়ের কাছে সাহায্য চেয়ে ফিলিপের বিরুদ্ধে পুলিশের কমপ্লেন তুলে নেওয়া যায়। কিন্তু সে শক্ট হয়ে যায় যখন সিনজিও নকল পুলিশ সেজে সেখানে চলে আসে। এর মানে সিনজি তাদের সঙ্গ ছাড়েনি, কারণ কাইকোর জবানবন্দি আর প্রমাণের ভিত্তিতে ফিলিপকে নির্দোষ প্রমাণ করে দেওয়া হয় এবং তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়।
এইদিকে মিয়ার মাও কাঁদতে কাঁদতে তাকে সব সত্যি বলে দেয়। সবকিছু শুনে মিয়া তার মাকে ক্ষমা করে দেয়। এরপর সবার জীবন স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে থাকে। কিছুদিন পর ফিলিপ খবর পায় কাইকো আর পৃথিবীতে নেই। তবে সে তার শেষকৃত্যের অনুষ্ঠানে স্পেশালি ফিলিপকে আসার কথা বলে গিয়েছিল। এই শুনে ফিলিপ পুরোপুরি ভেঙে পড়ে। সবকিছু সামলে মনে হতাশা নিয়ে ফিলিপ সেখানে পৌঁছায় এবং যে ছবিটা কাইকো তাকে স্মৃতি হিসেবে দিয়েছিল সেটা তার পকেটে রেখে দেয় এবং ভেজা চোখে তাকে বিদায় জানায়। আজকে খুব কাছের একজন মানুষ তার জীবন থেকে চলে গিয়েছে, যে তাকে এই দ্রুত ছুটে চলা জীবনে সম্পর্কের মূল্য বুঝিয়ে দিয়েছিল। পরদিন নিজের ভুল শুধরানোর জন্য সে মিয়ার সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায় এবং তাকে প্রমিস করে বলে এরপরে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। তখন মিয়া প্রচণ্ড খুশি হয়ে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এখান থেকেই দুজনের এক নতুন বন্ধুত্বের শুরু হয়। কিছুদিন পর দেখা যায় ফিলিপকে সেই একই মন্দিরের সামনে, যেখানে কাইকো প্রায়ই আসতো। ফিলিপ মন্দিরে প্রার্থনা করে আর হঠাৎ বাতাসের একটা ঝাপটার সাথে সেখানে একটা আয়না দেখা যায় এবং সেই আয়নায় নিজেকে দেখে ফিলিপ জোরে হেসে ওঠে। আর ফিলিপের এই হাসি মুখটা দেখিয়েই এখানে গল্পটা সমাপ্তি ঘটে। আসলে ফিলিপের এই যাত্রার মাধ্যমে আমরা বুঝতে পারি জীবন কোনো স্ক্রিপ্টে লেখা নাটক নয়। মানুষের জীবনে টাকার চেয়ে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। কাইকোর মৃত্যু তাকে বুঝিয়ে দিয়েছে স্মৃতি এবং ভালোবাসা মানুষকে অমর করে রাখে। আর মিয়ার সাথে তার পুনর্মিলন প্রমাণ করে সম্পর্ক তৈরি করতে রক্তের দরকার হয় না, দরকার হয় নিঃস্বার্থ ভালোবাসার। শেষ দৃশ্যে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ফিলিপের সেই হাসি বলে দেয় সে আর কোনো ব্যর্থ অভিনেতা নয়, বরং সে এখন জীবনের মঞ্চে একজন তৃপ্ত মানুষ।